পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো কিভাবে উন্নত হলো, যে সত্যটা আমরা অনেকেই জানি না। কেন জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড কিংবা নরওয়ের মতো দেশগুলো আজ বিশ্বের সবচেয়ে উন্নত দেশের তালিকায়? তারা কি জন্ম থেকেই ধনী ছিল, নাকি তাদের কাছে এমন কোনো জাদুর খনি ছিল যা অন্য কোনো দেশের ছিল না? অবিশ্বাস্য হলেও সত্যি, এই দেশগুলোর অনেকগুলোই ছিল একসময় হতদরিদ্র, যুদ্ধবিধ্বস্ত কিংবা সম্পদহীন। তাহলে কিভাবে আজ তারা এমন অবস্থানে পৌঁছালো? আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু সত্য যেগুলো শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের জন্যও বড় শিক্ষা। চলুন তাহলে শুরু করি সিঙ্গাপুর দিয়ে। আজকের সিঙ্গাপুরকে দেখলে মনে হবে এটি যেন ভবিষ্যতের কোনো শহর। পরিষ্কার রাস্তা, আধুনিক ভবন, উন্নত প্রযুক্তি, বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর এবং শক্তিশালী অর্থনীতি। কিন্তু 1965 সালে স্বাধীন হওয়ার সময় সিঙ্গাপুরের অবস্থা ছিল একেবারেই ভিন্ন। দেশটির প্রাকৃতিক সম্পদ প্রায় ছিল না। তেল নেই, স্বর্ণ নেই, বিশাল কৃষি জমিও নেই, এমনকি বিশুদ্ধ পানির জন্য তারা প্রতিবেশী দেশের উপর নির্ভর করত। অনেকে তখন বলেছিল এই দেশ টিকে থাকতে পারবে না। কিন্তু এখানেই শুরু হয় ইতিহাস বদলে দেওয়ার গল্প। সিঙ্গাপুরের মানুষজন বুঝেছিল তাদের সবচেয়ে বড় সম্পদ মাটি নয়, মানুষ। তাই তারা শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করলো। এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করলো যেখানে শুধু পরীক্ষায় ভালো নম্বর নয়, দক্ষতা, প্রযুক্তি এবং বাস্তব কাজ শেখানো হতো। এরপর তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল। সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহি বাড়ানো হলো। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ তৈরি করা হলো যেখানে তারা নিরাপদে ব্যবসা করতে পারে। ফলাফল, আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত রাষ্ট্র। এবার চলুন জাপান নিয়ে একটু কথা বলা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শিল্প কারখানা ধ্বংস, অর্থনীতি ভেঙে পড়া, লাখো মানুষের জীবন বিপর্যস্ত। অনেকে ভেবেছিল জাপান হয়তো আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু জাপান হাল ছাড়েনি। তারা সিদ্ধান্ত নিল, আমরা এমন পণ্য তৈরি করব যেগুলোর মান নিয়ে পুরো পৃথিবী কথা বলবে। ধীরে ধীরে মেড ইন জাপান ট্যাগ বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠল। টয়োটা, সোনি, প্যানাসোনিকের মতো প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেনি, তারা প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়েছে। জাপানের মানুষ শুধু কঠোর পরিশ্রমই করেনি, তারা শৃঙ্খলা, সময়ের মূল্য এবং মান বজায় রাখাকে জাতীয় সংস্কৃতির অংশ বানিয়েছে। এখানেই লুকিয়ে আছে একটি বড় শিক্ষা। উন্নত দেশগুলো শুধু বড় বড় ভবন বানিয়েই উন্নত হয়নি, তারা আগে এমন মানুষ তৈরি করেছে যারা নিজের কাজ সর্বোচ্চ দায়িত্ব নিয়ে করে। আর এ কারণেই জাপানের নাম শুনলেই আমাদের মনে ভরসা, মান ও প্রযুক্তির কথা আসে। কিন্তু এখানেই শেষ নয়। এমন আরও একটি দেশ আছে যে মাত্র কয়েক দশকের মধ্যেই দারিদ্র্য থেকে বিশ্বের প্রযুক্তি শক্তিতে পরিণত হয়েছে। সেই দেশের গল্প হয়তো আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। সেই দেশটি হলো দক্ষিণ কোরিয়া। আজ আমরা যখন স্যামসাং, এলজি, হুন্দাই বা কিয়ার নাম শুনি তখন মনে হয় দক্ষিণ কোরিয়া সবসময় এমন ছিল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1950 দশকে কোরিয়ান যুদ্ধের পর দেশটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি ছিল। অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতো, শিল্প কারখানা ধ্বংস হয়ে গিয়েছিল, আর অর্থনীতি ছিল প্রায় ভেঙে পড়া। তাহলে কিভাবে এত বড় পরিবর্তন হলো? দক্ষিণ কোরিয়া প্রথমেই বুঝেছিল শুধু প্রাকৃতিক সম্পদ দিয়ে একটি দেশ বড় হতে পারে না। তাই তারা মানুষের দক্ষতা বাড়ানোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিল। সরকার শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ করলো। একই সঙ্গে তারা এমন শিল্পকে উৎসাহ দিল যেগুলো বিশ্বের বাজারে প্রতিযোগিতা করতে পারে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই আজ দক্ষিণ কোরিয়া প্রযুক্তি, গাড়ি, জাহাজ নির্মাণ এবং ইলেকট্রনিক্সের বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। এবার নরওয়েকে নিয়ে কিছু কথা বলা যাক। নরওয়ে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ থেকে বিপুল আয় করেছে, কিন্তু এখানেই তাদের সাফল্যের আসল রহস্য নয়। অনেক দেশ প্রাকৃতিক সম্পদ পেয়েও উন্নত হতে পারেনি। নরওয়ে তাদের আয়ের বড় অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোতে বিনিয়োগ করেছে। অর্থাৎ তারা শুধু আজকের কথা ভাবেনি, পরবর্তী প্রজন্মের কথাও ভেবেছে। এবার আসি সুইজারল্যান্ডে। এই দেশটির বিশাল সমুদ্র বন্দর নেই, বড় তেলের খনিও নেই, তারপরেও এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। কারণ তারা এমন সব খাতে দক্ষতা অর্জন করেছে যেখানে মানের সঙ্গে কোনো আপোষ করা হয় না। ঘড়ি, ফার্মাসিউটিক্যালস, আর্থিক সেবা, গবেষণা ও উচ্চমানের শিক্ষা, এসব ক্ষেত্রেই তারা বিশ্বমান ধরে রেখেছে। এখন প্রশ্ন হলো, এই দেশগুলোর মধ্যে মিল কোথায়? তাদের প্রত্যেকেরই ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ভূগোল আলাদা, তবুও তাদের সাফল্যের পিছনে কয়েকটি বিষয় প্রায় একই। প্রথমত, তারা শিক্ষাকে ব্যয় নয়, বিনিয়োগ হিসাবে রেখেছে। দ্বিতীয়ত, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে।
4-5 বছরের কোনো পরিকল্পনা নয়, অনেক ক্ষেত্রে 20 থেকে 30 বছরকে সামনে রেখে কাজ করেছে। তৃতীয়ত, তারা দক্ষ মানুষ তৈরি করেছে। চতুর্থত, প্রযুক্তি ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে। আর পঞ্চমত, তারা এমন পরিবেশ গড়ে তুলেছে যেখানে ব্যবসা করা, নতুন কিছু উদ্ভাবন করা এবং কর্মসংস্থান তৈরি করা খুবই সহজ। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো দেশেই এত রাতারাতি উন্নত হয়নি। এটি ছিল দশকের পর দশক ধরে নেওয়া হাজারো ছোট বড় সিদ্ধান্তের ফল। তাহলে এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই দেশগুলো থেকে কোনো কিছু শিখতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে। তবে কোনো দেশের মডেল হুবহু কপি করে নয়, কারণ প্রতিটি দেশের ইতিহাস, জনসংখ্যা, অর্থনীতি ও বাস্তবতা আলাদা। কিন্তু শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি, সুশাসন এবং উৎপাদনশীলতার মতো বিষয়গুলো থেকে অবশ্যই শেখা সম্ভব। আর হয়তো এই শিক্ষাগুলোই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।